আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায় আমি কামরুজ্জামান, সাবেক সহসভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা কলেজ এবং সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক। আজকের বিষয় হচ্ছে যে আমাদের সরকারি খাতের শিক্ষা অত্যন্ত দুর্নীতিমুক্ত এবং প্রশ্নবিদ্ধ। কোনো অবস্থাতেই যেন বাংলাদেশের শিক্ষার মান তার সেই যোগ্যতা কিংবা সেই কোয়ালিফাইড হয়ে উঠছে না, যেখানে একজন মানুষ পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েও তার মৌলিক যে শিক্ষার সম্প্রসারণ, মৌলিক শিক্ষার সামর্থ্য, সেই সামর্থ্যটুকু সে পাচ্ছে না। কেন এইসব সমস্যা? এর থেকে উত্তরণের পথ কী, কিংবা এগুলোর কারণই বা কী, আসলে কি কোনো কারণ আছে কি না, ইত্যাদি বিষয়ে আজকে আলোচনা করব আপনাদের সামনে। আমি কামরুজ্জামান। আশা করি পুরোটা সময় জুড়ে আপনারা এই আলোচনায় আমার সাথে থাকবেন। ধন্যবাদ জানিয়ে আবারও শুরু করতেছি যে সরকারি খাতে শিক্ষা সংকট, দায়িত্ব ও উত্তরণের পথ নিয়ে কথা বলতেছি। বাংলাদেশের স্বাধীনতার 50 বছরের বেশি সময় অতিক্রান্ত হলেও আজও আমাদের যে সরকারি শিক্ষা খাত, সেই সরকারি শিক্ষা খাতে কাঙ্ক্ষিত মানে পৌঁছতে পারিনি আমরা, কিংবা দেশ পৌঁছাতে পারেনি। বরং বর্তমানে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি যে সাধারণ জনগণের আস্থা, এটি কিন্তু ক্রমেই কমে যাচ্ছে। অভিভাবকরা মনে করেন যে সামর্থ্য অনুযায়ী যেখানে যেখানে তার সামর্থ্য আছে, সেই সামর্থ্য অনুযায়ী ওই জায়গাগুলো বেছে নিচ্ছেন বেসরকারি বা ইংরেজি মাধ্যমিক স্কুল, ইংরেজি মাধ্যমের যে স্কুলগুলো। অথচ প্রতি বছর জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে হাজার হাজার কোটি টাকা। তাহলে প্রশ্ন হলো, অর্থ থাকলেও কেন উন্নতি নেই? কোথায় গলদ? সমস্যাটি কোথায়? এই আলোচনায় আমি খতিয়ে দেখব যে সরকারি শিক্ষার বর্তমান অবস্থা কি, যে দুর্নীতি চক্র, মানহীনতার কারণ এবং উত্তরণের সুস্পষ্ট পথ। দেশের প্রায় 65,000 সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। একাধিক সমীক্ষায়, একাধিক যে জরিপ, সেই জরিপে দেখা যায় শতকরা 50% বেশি শিশু পঞ্চম শ্রেণীর শেষে মৌলিক পড়ালেখার দক্ষতা অর্জন করতে পারে না। শিক্ষকের স্বল্পতা, প্রশিক্ষণের অভাব এবং ক্লাসরুমে অপ্রতুল মনোযোগ, এই সবই হচ্ছে এই অদক্ষতার কারণ। অধিকাংশ এমপিওভুক্ত স্কুল কলেজে পাঠদান মানসম্মত নয়, সম্পূর্ণ নয়। শ্রেণীকক্ষে পাঠদানের চেয়ে কোচিং বাণিজ্য বড় বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে আজকে বাংলাদেশের শিক্ষা খাতে। লেখাপড়ার মূল উদ্দেশ্য এখন হয়ে দাঁড়িয়েছে সনদ অর্জন, GPA 5, বোর্ডে একটা পজিশন। এই বোধগম্যতা বা নৈতিক শিক্ষা থেকে আমাদেরকে সরে আসতে হবে, এই নৈতিকতা থেকে। বিশ্ববিদ্যালয়গুলো যেন ক্রমেই রাজনৈতিক নিয়ন্ত্রণের বলে শিক্ষক নিয়োগ, প্রশাসনিক পদে পদোন্নতি, এমনকি পাঠ্যক্রমগুলো নিয়ন্ত্রিত হয় আজকাল রাজনৈতিক আনুগত্য দেখে। কতটুকু অবস্থা আপনারা চিন্তা করেন যে দুর্নীতি, অব্যবস্থাপনা মূল প্রতিবন্ধক, এগুলো বহুল আলোচিত। এগুলো নিয়ে আসলে এখন আর বলার কিছু নেই যে শিক্ষা সহায়তা কর্মসূচি, ডিজিটাল কন্টেন্ট কিংবা নতুন ভবন নির্মাণ, এগুলো সবই দুর্নীতির অভিযোগে আজ অভিযুক্ত। বিশ্বব্যাংক ও ADB বারবার প্রকল্প বাতিল করছে শুধু স্বচ্ছতা না থাকায়। মেধার পরিবর্তে নিয়োগে চলে আসছে দীর্ঘদিন থেকে আর্থিক লেনদেন এবং রাজনৈতিক কোটা। ফলে কোয়ালিফাইড শিক্ষক না পেয়ে শিক্ষার মান পড়ে যাচ্ছে দিনকে দিন। শিক্ষা ব্যবস্থায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণের অপব্যবহার, শিক্ষা মন্ত্রণালয়ের তদবির, এসবের উপর নির্ভরতা, যে নীতি নির্ধারণের পেশাদারদের মতামত অনেকটা উপেক্ষিত হয়। শিক্ষা কমিশনের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ। সরকারি স্কুলে বই বিনামূল্যে বিতরণ হয়, কিন্তু মানসম্মত শিক্ষা না থাকলে বই মূল্যহীন। কি করবে বই দিয়ে? স্কুলে মিড ডে মিল বা ল্যাপটপ প্রকল্পের মতো উদ্যোগগুলো সব দুর্নীতির কারণে স্থায়ী প্রভাবে এগুলো আজকে ব্যর্থ। সরকারি স্কুলের শিক্ষার্থীরা আজও মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষার ডিজিটাল সুযোগ পায় না, সাধারণ একটা মোবাইল ফোনের মাধ্যম দিয়ে। এক ভয়াবহ বৈষম্য। পরিকল্পিত শিক্ষা ব্যবস্থা ও উন্নয়নের চাবিকাঠি শিক্ষার উদ্দেশ্য পূর্ণ নির্ধারণ। শিক্ষা শুধু চাকরির হাতিয়ার হতে হবে এমন নয়, বরং মানবিক, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক গঠনের উপায় হচ্ছে এই শিক্ষার মাধ্যম। পাঠ্যক্রমে জীবনের প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও প্রযুক্তি ব্যবহারের শিক্ষা অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি। শিক্ষকের যোগ্যতা ও মর্যাদা, শিক্ষক প্রশিক্ষণ বাধ্যতামূলক এবং
আধুনিকীকরণ করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় যদি পরিবর্তন আনতে হয়, শিক্ষকদের নিয়োগে সর্বোচ্চ স্বচ্ছতা ও বেতন কাঠামোতে সম্মান নিশ্চিত করতে হবে। শিক্ষা কমিশনকে রাজনৈতিক প্রভাবমুক্ত হতে হবে, প্রভাবমুক্ত করতে হবে। শিক্ষা কমিশন ও পাঠ্যপুস্তক বোর্ডের নেতৃত্ব থাকতে হবে পেশাদার শিক্ষাবিদ ও সমাজবিজ্ঞানীদের অন্তর্ভুক্তি করতে হবে এই জায়গাগুলোতে। রাজনৈতিক নিয়ন্ত্রণে শিক্ষানীতির পরিবর্তন বন্ধ করতে হবে। উত্তরণের পথ হিসেবে যদি চাই, তাহলে প্রকৃত উন্নয়ন জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নে রাজনৈতিক প্রভাবমুক্ত এবং রাজনৈতিক সদিচ্ছা শিক্ষানীতির ধারাবাহিকতা এবং রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখা একান্ত অপরিহার্য। নিরপেক্ষ ও শক্তিশালী শিক্ষা কমিশন গঠন করতে হবে, যাদের একমাত্র দায়িত্ব হবে মান নিয়ন্ত্রণ করা, কোয়ালিফাইড করা, শিক্ষক প্রশিক্ষণ ও পাঠ্যক্রমের উন্নয়ন করা, ডিজিটাল সমাধান ও তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে স্কুল পরিচালনা করা, স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার এটা ডিজিটালাইজেশনের মাধ্যমে চালু করতে হবে। স্বচ্ছতা বাড়ানো প্রকল্পে কিংবা স্বচ্ছতা বাড়ানোর জন্য জনসম্পৃক্ততা ও সামাজিক দায়বদ্ধতা নিশ্চিতের মাধ্যমে বিদ্যালয় পরিচালনা কমিটিতে অভিভাবকদের শক্তিশালী ভূমিকা থাকতে হবে কিংবা রাখার ব্যবস্থা করতে হবে। ফিনল্যান্ড, জাপান কিংবা দক্ষিণ কোরিয়ার শিক্ষা ব্যবস্থায় মূল নীতি আমাদের নীতির অনুকরণে আসা উচিত। তারা উন্নত হতে পারছে, ওই অবস্থা থেকে আমরা কেন পারবো না? বাংলাদেশের শিক্ষা খাত আজ এক ভয়াবহ মেরুদণ্ডহীনতার সম্মুখীন। কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েও যদি শিক্ষার্থী পড়তে না পারে, যদি শিক্ষক পড়াতে না পারে, যদি পাঠ্যপুস্তক সমাজ বাস্তবতা না প্রতিফলিত হয়, পাঠ্যপুস্তকে যদি সমাজকে না প্রতিফলিত করে, তবে উন্নয়ন কেবল পরিসংখ্যানে সীমাবদ্ধ থাকবে। শিক্ষার প্রকৃত উদ্দেশ্য যদি হয় জাতি গঠন, তবে তা শুরু করতে হবে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকেই। দুর্নীতি রোধ, কোয়ালিফাইড শিক্ষক আর রাজনীতিমুক্ত শিক্ষা কমিশন, এই তিন অঙ্গীকার বাস্তবায়ন করলেই আমরা একটি উন্নত, ন্যায়ভিত্তিক এবং ভবিষ্যৎমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারব। আর এই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর যে চালিকা শক্তি, সেটি আরও ত্বরান্বিত করতে গেলে, আরও বেগবান করতে গেলে, আরও সমৃদ্ধ করতে গেলে শুধু যে তিনটি কথা বললাম, রাজনীতিমুক্ত শিক্ষা কমিশন, দক্ষ শিক্ষক এবং যে ডিজিটালাইজেশন, এগুলোর বাইরে আরেকটা মেন্টালিটি আমাদের সেট করতে হবে। সেটা হচ্ছে যে প্রত্যেক নাগরিক বা প্রত্যেক গার্ডিয়ান বুঝতে হবে যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের প্রাথমিক স্কুল, সরকারি প্রতিষ্ঠান, সেখানে আমাদের ছাত্রছাত্রী দিয়ে, আমাদের সন্তানদেরকে দিয়ে সেটার মান নিয়ন্ত্রণের জন্য তারা সচেষ্ট থাকতে হবে। তাহলেই হয়তোবা আমরা প্রকৃত যে সরকারি প্রাথমিক শিক্ষা খাত, সেটাকে একটা প্রতিষ্ঠিত জায়গায়, একটা আস্থাশীল জায়গায় দাঁড় করিয়ে রাখতে পারবো। আশা করি আমি যতটুকু বলছি তার সাথে আপনারা আপনাদের চিন্তাগুলোকে অ্যাড করে আরও কিছু পরামর্শ এবং কথা যদি থাকে আমার কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। পরবর্তীতে আমি এই বিষয় নিয়ে আবারও বলবো, লিখব। ধন্যবাদ সবাইকে। আপনাদের সকলের সুখী, সমৃদ্ধময় এবং উন্নতশীল জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।